তো আমাদের হরপ্পা সিভিলাইজেশন, ঠিক আছে, এই সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতার মধ্যে 1400টি উপসভ্যতা ছিল, মানে 1400টি উপসভ্যতা ছিল, ঠিক আছে। তো 1400টি উপসভ্যতা ছিল, কিন্তু তার মধ্যে হরপ্পা আর মহেঞ্জোদারো ছিল অন্যতম, ঠিক আছে। তো হরপ্পা, মহেঞ্জোদারো, এই নিশ্চয়ই মহেঞ্জোদারো বলে তো একটা মুভিও আছে এখন। তো আমাদের দুটো ছিল, একটা দুটো সভ্যতা, ওই 1400টা সভ্যতার মধ্যে অন্যতম ছিল একটা হরপ্পা, মহেঞ্জোদারো। আজকে হরপ্পার সম্বন্ধে কিছু ডিটেলস এখন আমি বলি। তো হরপ্পা সভ্যতা, ঠিক আছে, হরপ্পা সভ্যতার লোকজন কেমন ছিল, লোকজন কেমন ভাবে বসবাস করত, সেখানকার মানুষ কিসের উপর ডিপেন্ডেন্ট ছিল, তারা কি খেত, তারা কিসের উপর মানে পূজা অর্চনা করত, তারা কিসের প্রার্থনা করতো, সব কিছু কেমন বসবাস করতো, সব কিছু সম্পর্কে আমাদের জেনে নেওয়া দরকার। হরপ্পা সভ্যতা, হরপ্পা সভ্যতা 1921 সালে, ঠিক আছে, 1921 সালে দয়ারাম সাহানি, দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা 1921 সালে দয়ারাম সাহানি আবিষ্কার করেন। হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন মানে এটা এমনটা নয় যে আবিষ্কার নিজের থেকে বানিয়ে দিয়েছে, অমনি কিছু ব্যাপার না, ঠিক আছে। আবিষ্কার করেন মানে হয়তো কোনো একটা নিদর্শন খুঁজে পেয়েছে, স্বাভাবিকভাবে ওইখানে খুঁড়তে খুঁড়তে আরও বেশি কিছু পাওয়া গেছে, ঠিক আছে। ওই জন্যই এটাকে বলা হয় যে হরপ্পা সভ্যতা আবিষ্কার কে করেন, দয়ারাম সাহানি, 1921 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তো হরপ্পা সভ্যতার ঘর বাড়ি ইট, যা মানে ঘর বাড়ি যা কিছু ইট পোড়া ইটের তৈরি হতো, সেখানকার টাউন টাউন প্ল্যানিং এতটাই ভালো ভালো হতো যে তারা সোজা সোজা ঘর বানাতো। এখন কি হয় যে আমাদের এমনি একটা রাস্তা, এমনি একটা রাস্তা, এমনি ঘর, মাঝে ঘর, এমনি করে বানাই দিই। কিন্তু তখনকার মানুষ এতটাই উন্নত ছিল যে তাদের পোড়া ইটের তৈরি হতো, তখন সিমেন্ট ছিল না, ঠিক আছে। তখন চুন সুটকি এইসব দিয়ে ঘর বানাতো, কিন্তু তখন পোড়া ইটের তৈরি হতো। কিন্তু তাদের টাউন প্ল্যানিং এতটাই উন্নত ছিল যে তাদের ঘর বাড়ি এমনি সোজা লাইন গ্রিড সিস্টেমে থাকতো, সোজা, ঠিক আছে, এমনি ঘর বাড়ি থাকতো গ্রিড সিস্টেমে, এটা রাস্তা, ঠিক আছে, এমনি গ্রিড সিস্টেমে ঘর বাড়ি থাকতো তাদের। তো তারা এতটাই উন্নত ছিল। আর তাদের সর্বপ্রথম বিশেষ একটা লক্ষণীয় জিনিস, আজ থেকে মানে কি বলবো অনেক পুরনো দিনের হলেও তারা তাদের ড্রেনেজ সিস্টেমটা এতটাই উন্নত ছিল যে তারা সেই আরবান এরিয়াগুলোতে ড্রেনেজ সিস্টেমের নিদর্শন আমরা এখনো খুঁজে পাই। যে হরপ্পা যে টাউনটা ছিল, হরপ্পা যে ইয়েটা ছিল, ওটা মানে কোথায় ছিল, কোন নদীর পাশে ছিল? কারণ যে কোনো একটা বড় টাউন যে থাকে না, কোনো একটা নদীর উপর ডিপেন্ডেন্সি হয়। যেমন আমাদের কলকাতায় ধরো একটা বিরাট নদী, নদীর কেন্দ্রিক বটে। কারণ কলকাতার যে জনবসতি জনবহুল এলাকা, তাতে মানে ওই নদী ছাড়া কোনো মতেই সম্ভব হয় না। একটা আরবান এরিয়া সামনে কোনো একটা নদী ছাড়া কোনো মতেই কিছু কিংবা জল ব্যবস্থা না থাকলে অনেক অসুবিধা হয়। স্বাভাবিকভাবেই হরপ্পা সভ্যতার পাশের নদী ছিল, কোন নদীর পাশে ছিল? রবি রবি নদীর পাশে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল, ঠিক আছে। আর তখনকার মানুষের ব্যবসা বাণিজ্য করার জন্য মানে একটা আদান প্রদানের বিষয় হিসেবে এখনকার আমাদের কাছে কি পয়সাটা একটা আদান প্রদানের বস্তু। তুমি আমার হাতে 10 টাকা থাকলেই আমি আজ 1 কিলো চাল নিতে পারবো, আমার হাতে আজ 5 টাকা থাকলে আমি 2 কিলো আলু নিতে পারবো। কিন্তু তখনকার যুগে তো পয়সার প্রচলন হয়নি। তখন কি হতো, তখন বাটখারা ছিল, ঠিক আছে, বাটখারা ছিল তখন বাটখারার মাধ্যমে ওরা আদান প্রদান করতো, ঠিক আছে। তো বাটখারাগুলি কিসের তৈরি হতো? বাটখারাগুলি তৈরি হতো লাইম স্টোন, বাটখারাগুলো চুনের তৈরি হতো কিংবা চুনা পাথরের তৈরি হতো, ঠিক আছে। বাটখারাগুলি চুনা পাথর। আর তারা দুটো সিস্টেম ইউজ করতো, মানে দুটো সিস্টেম, একটা হলো বার্ষিক সেকশন ডেসিমেল, আর একটা ডেসিমেল। যদি বলো যে এইগুলো কি সেক্সা ডেসিমেল আর ডেসিমেল,
তো এইগুলা যদি সোজা সোজা সহজ ভাষায় বলা হয় তাহলে এগুলো হলো একটা পরিমাপের পদ্ধতি। যেমন আমাদের কাছে কেজি, গ্রাম, তারপরে লিটার, এগুলো কেমন একটা পরিমাপের পদ্ধতি বটে। সিজি, এসএসআই যা কিছু আছে সব পরিমাপের পদ্ধতি। সেমনি ওরা দুটো পদ্ধতি ফলো করতো, একটা সেক্সাডেসিমেল আর একটা ডেসিমেল। ওটা হলো বার্ষিক আর এটা হলো দশমিক। এটা হলো বার্ষিক আর এটা হলো দশমিক, ঠিক আছে। তা ওই পরিমাপের মাধ্যম ছিল বাটখারা। আর দুটো পদ্ধতি ইউজ করতো পরিমাপের জন্য, একটা সেক্সাডেসিমেল মানে বার্ষিক আর একটা ডেসিমেল মানে দশমিক, ঠিক আছে। হরপ্পা সভ্যতার মধ্যে লক্ষণীয় জিনিস বলতে ওয়ার্কিং ফ্লোরস, ওয়ার্কিং ফ্লোরস মানে আমাদের যে শ্রমিকগণ আছে তাদের কাজের জায়গা কিংবা তাদের বাসস্থান, তাদের থাকার বাসস্থান, গ্রেনারিজ পাওয়া গেছিলো ছোট ছোট, মানে শস্যাগার ছোট ছোট। এটা মাথায় রাখবে, এমনটা ভেবে নিও না যে শস্যাগার মানে হরপ্পা, অমনি কিছু মানে না। 6টা গ্রেনারি পাওয়া গেছিলো ছোট ছোট গ্রেনারিজ, ঠিক আছে, 6 গ্রেনারিজ। আর আরো অনেক কিছু পাওয়া গেছে, কপার স্কেল পাওয়া গেছিলো, মানে তামার তৈরি স্কেল। যদি এমনি বলে দেয় যে হরপ্পা সভ্যতায় কি তান্ত্রিক ছিল, তখন আমাদের এক চান্সে লিখতে হবে যে হরপ্পা ছিল মাতৃতান্ত্রিক সভ্যতা। সভ্যতা, ঠিক আছে। তাহলে নেক্সট আমাদের আসছি আমরা মহেঞ্জোদারো, ঠিক আছে। মহেঞ্জোদারো, ঠিক আছে। আচ্ছা, মহেঞ্জোদারো এই যে শহরটা, মহেঞ্জোদারো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন মানে সিন্ধু সভ্যতার সব থেকে বড় শহর হলো মহেঞ্জোদারো। দুটো শহর মানে সিন্ধু সভ্যতার ক্যাপিটাল বলো চাই, দুটো শহর মানে মেন শহর ছিল দুটো, একটা হরপ্পা একটা মহেঞ্জোদারো। তো হরপ্পা আর মহেঞ্জোদারোর মধ্যে সব থেকে বড় শহর হলো মহেঞ্জোদারো, ঠিক আছে। তাছাড়া হরপ্পা সভ্যতার সব থেকে যদি বলে বড় শহর কি, তাহলে এটাই হবে মহেঞ্জোদারো। তো মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো শহরটার আমাদের লোকেশন জানতে হবে, কে আবিষ্কার করেছে, আর মহেঞ্জোদারো থেকে কি কি পাওয়া গেছে, আর বর্তমান লোকেশন কোথায়, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো মহেঞ্জোদারো যদি আমরা একটু ভারতের মানচিত্রটা এঁকে দেখে নিই, তাহলে মহেঞ্জোদারো এই হলো ভারতের ম্যাপ, ঠিক আছে। এ হলো ভারতের ম্যাপ। আমি এর আগে বললাম যে এইখান থেকে একটা নদী, মানে চায়না থেকে একটা নদী, তিব্বত থেকে একটা নদী এইভাবে বয়ে এসে এখানে আরব সাগরে পতিত হচ্ছে। যে নদীটার নাম হলো সিন্ধু মানে ইন্ডাস, ইন্ডাস রিভার, ঠিক আছে। যে নদীটা এখান থেকে উৎপন্ন হয়ে আমাদের আরব সাগরে পতিত হচ্ছে, আরবিয়ান সি, এখানে পতিত হচ্ছে। তো এই নদীটাকে এই নদীটা বেশ করে আমাদের এই সভ্যতাটার নাম হয়েছে সিন্ধু সভ্যতা। তো সিন্ধু সভ্যতা দেখে নেবো যে মহেঞ্জোদারো লোকেশনটা কোথায় ছিল। যেহেতু এখন লোকেশন বটে পাকিস্তান, অতএব আমাদেরকে ধ্যান রাখতে হবে যে এটা হলো ভারতের ম্যাপের বর্ডার, আর এখানে রয়েছে এটা পাকিস্তান। পাকিস্তান, তাহলে নিশ্চয়ই এই নদীর তীরবর্তী অঞ্চলগুলোতেই ছিল এই শহরটা মহেঞ্জোদারো। এই নদীর তীরবর্তী অঞ্চলেই ছিল আমাদের মহেঞ্জোদারো নগরটা। এই নগরটা ছিল এই যে আমি বলেছি কালকে, এই যে ত্রিভুজাকৃতি যে আমাদের হরপ্পা মানে ইন্ডাস সিভিলাইজেশনের সব থেকে বড় শহর এটা, এই আমাদের মহেঞ্জোদারো। তো মহেঞ্জোদারো আমাদের লোকেশন হচ্ছে এইখানে, মানে সিন্ধু নদী। সিন্ধু নদী মানে ইংলিশে ইন্ডাস, ঠিক আছে। তো সিন্ধু নদীর তীরেই এই মহেঞ্জোদারো শহরটা গড়ে উঠেছিল। তো মহেঞ্জোদারো শহরটা কে আবিষ্কার করেছিল, কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিল, এই কোশ্চেনগুলোই এক্সামে দিয়ে দেয়, ঠিক আছে। তো মহেঞ্জোদারো শহরটা আমাদের আবিষ্কার হয়েছিল 1922 খ্রিস্টাব্দে। আর কে করেছিল 1922 খ্রিস্টাব্দে কে করেছিল? আরে KHAL রাখাল দাস ব্যানার্জি,
রাখালদাস ব্যানার্জি। ঠিক আছে, এটা অনেক সময় কি হয়, রাখালদাস ব্যানার্জি এখানে দিয়ে দেয়, আর কিংবা বন্দ্যোপাধ্যায় দিয়ে দেয় অনেক সময় এখানে, তো দুটো একে, রাখালদাসটা মনে রাখলেই হবে, রাখালদাস ব্যানার্জি কিংবা বন্দ্যোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দে আমাদের মহেঞ্জোদাড়ো শহরটি আবিষ্কার করে। ঠিক আছে, এরপরে আমরা দেখে নেবো যে শহরের মধ্যে কি কি জিনিস পাওয়া গেছে। মহেঞ্জোদাড়োতে আমাদের পাওয়া গেছে গ্রেনারিজ, গ্রেট গ্রেনারিজ। ঠিক আছে, মানে সব থেকে বড় শস্যাগার মহেঞ্জোদাড়োতে পাওয়া গেছে, সব থেকে বড় যে শস্যাগারটা ছিল মহেঞ্জোদাড়োতে পাওয়া গেছে। দ্বিতীয় পাওয়া গেছে গ্রেট বাথ, গ্রেট বাথ মানে একটা এমন, এখন আমাদের যে গ্রেট বাথ মানে সব থেকে বড় চানের জায়গা, মানে স্নান করার জায়গা। আর কি কি পাওয়া গেছিল ওখানে, পাওয়া গেছিল পশুপতি, পশুপতি কিংবা মহাদেব, পশুপতি কিংবা মহাদেবের মূর্তি। ঠিক আছে, মূর্তি মানে ওই ওদের তো তখন ব্রোঞ্জ তামা দিয়ে তৈরি থাকতো, পটেরি কিংবা ছোট ছোট জিনিস ওগুলো তৈরি থাকতো, ওই যাই হোক মূর্তি টাইপসের জিনিস পাওয়া গেছে পশুপতি কিংবা মহাদেব। ঠিক আছে, আর কি পাওয়া গেছে, নেক্সট আমাদের 4 নম্বরে চলে আসছে, আমাদের পাওয়া গেছে মেসোপটেমিয়ান সিল, মেসোপটেমিয়ান সিল। 5 নম্বরে কি পাওয়া গেছে, মেসোপটেমিয়ান সিল মানে ওই মেসোপটেমিয়ার সঙ্গে যে বিজনেস পারপাস হতো কিংবা ইয়ে হতো ওই দেশের সিল, মানে তখনকার যুগে তো খাতা কলম ছিল না, ওরা ওই পাথরের উপরেই বিভিন্ন লেখালেখি করতো। ঠিক আছে, এর ওখানে আবার কি পাওয়া গেছে, একটা গুরুত্বপূর্ণ জিনিস ডাইস। তো আমাদের এই দুটো জিনিস মনে রাখলেই হবে, এই 3টা জিনিস, যে গ্রেট গ্রেনারি, গ্রেট বাথ আর পশুপতি মহাদেবের মূর্তি। ঠিক আছে, আর এইগুলো পাওয়া গেছে, এগুলো ইম্পর্টেন্টই বটে, কিন্তু ওইগুলো মাথায় রাখলেই আমাদের হয়ে যাবে। এরপরে দেখে নেবো যে এটা কোন নদীর তীরে ছিল। এটা কিন্তু বিরাট ভাইটাল জিনিস বটে, যে কোন নদীর তীরে এই শহরটা গড়ে উঠেছিল। আমি বারবার বললাম যে এটা ইন্ডাস রিভারের তীরে, ইন্ডাস রিভারের তীরে এই শহরটা গড়ে উঠেছিল, মানে সিন্ধু নদীর তীরে এই শহরটা, আমাদের এই মহেঞ্জোদাড়ো শহরটা গড়ে উঠেছিল। আর এটা আবিষ্কার করেছিল রাখালদাস ব্যানার্জি। এই কোশ্চেনগুলো আমাদেরকে দেয়। এরপর আমরা নেক্সট চলে আসছি চানহুদাড়ো। চানহুদাড়ো এটাও একটা শহর। ঠিক আছে, কিন্তু ওখানে দুটো শহর ছিল, মেন শহর, একটা হলো হরপ্পা, একটা মহেঞ্জোদাড়ো। আবার অনেক ছোট ছোট জায়গা ছিল, মানে যে জায়গাগুলো থেকে আসলে রিজিয়নটা অনেকটা এলাকা জুড়ে মানে বিস্তৃত ছিল। তো তো তাই এখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম জিনিস আবিষ্কার হচ্ছে, বিভিন্ন রকম নিদর্শন উঠে আসছে। তো সেই জায়গাগুলো থেকে কি কি পাওয়া গেছে, চানহুদাড়ো, চানহুদাড়ো নামে একটা জায়গা, চানহুদাড়ো নামে একটা শহর। ঠিক আছে, চানহুদাড়ো কোন নদীর তীরে ছিল আর কে আবিষ্কার করেছিল, এইগুলো আমাদের কোশ্চেন। আর কি কি পাওয়া গিয়েছিল। ঠিক আছে, তো চানহুদাড়ো শহর, চানহুদাড়ো শহরটাও ছিল আমাদের ইন্ডাস মানে সিন্ধু নদীর তীরে, চানহুদাড়ো। ঠিক আছে, আর এই শহরটা আবিষ্কার করেছিল 1931 সালে, 1931 সালে গোপাল মজুমদার, 1931 সালে গোপাল মজুমদার। তো এটার কারেন্ট লোকেশন, এই যে চানহুদাড়ো শহরটা, এটার কারেন্ট লোকেশন হচ্ছে পাকিস্তান। মহেঞ্জোদাড়ো চানহুদাড়ো দুটোই পাকিস্তান। 1931 সালে গোপাল মজুমদার শহরটি আবিষ্কার করে, যেটা সিন্ধু নদীর তীরে অবস্থান করেছিল। তো চানহুদাড়ো, এইটা একটা দেখার জিনিস আছে, এই যে চানহুদাড়ো, চানহুদাড়ো যে শহরটা আছে, এটা আমাদের গোপাল মজুমদার আবিষ্কার করেছে। চানহুদাড়োটাকে সেই যুগে এখান থেকে এমন কিছু জিনিস উঠে এসেছিল, মানে সেই যুগে সাজসজ্জার জন্য ইউজ হতো, যেমন লিপস্টিক, ইঙ্কপট,
ইম্পোর্ট মানে কালি রাখার জায়গা। আর মেন ভাইটাল জিনিস হচ্ছে যে এই চানুদাড়ো শহরটা মেন ভাইটাল জিনিস, যেটার জন্য আমাদের এক্সামে দিয়েই দেয় এটা, যে এই শহরটাকে সিটি উইথাউট সিটাডেল বলা হয়। সিটি উইথাউট সিটাডেল বলা হয়, ঠিক আছে। সিটি উইথাউট সিটাডেল মানে কি? সিটাডেল মানে হচ্ছে সেই যুগে ওরা কি করতো, যে একটা এমন একটা বড় জায়গা চুজ করতো যেখানে ওদের হয়তো ইম্পর্টেন্ট জিনিস কিংবা সেফটি পারপাসে হোক, চাই যে কোনো পারপাসে হোক, ওরা একটা উঁচু জায়গা চুজ করতো, সেখানে তারা বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ জিনিস রাখতো, রাখতো। কিন্তু সব শহরে সিটাডেল পাওয়া গিয়েছিল, একমাত্র চানুদাড়োতে সিটাডেলের অস্তিত্ব পাওয়া যায়নি। ওই জন্য এই শহরটাকে বলা হয় সিটি উইথাউট সিটাডেল। সিটি উইথআউট সিটাডেল, সিটি উইথাউট সিটাডেল। এখানে কোনো রকম কোনো সিটাডেল পাওয়া যায়নি, সিটাডেলের অস্তিত্ব কোনো পাওয়া যায়নি, ঠিক আছে। তো এটার কারেন্ট লোকেশন হচ্ছে পাকিস্তান। কারেন্ট লোকেশন মানে বলছি, বারবার বলছি, কারেন্ট লোকেশনের অর্থ হচ্ছে, কারণ সেই যুগে কোনো রকম ভারত পাকিস্তান ভাগ ছিল না, ভাগটা হয়েছে এখন। তাই আমাদেরকে এমনি কোশ্চেন দিয়ে দেবে যে চানুদাড়ো কোথায়, কোন নদীর তীরে ছিল কিংবা কোথায় ছিল। তো ওটা আমাদের তখন দিতে হবে চানুদাড়ো আমাদের ইন্ডাস মানে সিন্ধু নদীর তীরে ছিল। ওটার বর্তমান লোকেশন হচ্ছে পাকিস্তান, ঠিক আছে। তো চানুদাড়ো থেকে একটা গুরুত্বপূর্ণ ভাইটাল জিনিস হচ্ছে সিটি উইথাউট সিটাডেল, ঠিক আছে। সিটি উইথাউট সিটাডেল। এরপরে চলে আসছি আমাদের নেক্সট শহর লোথাল। লোথাল, এই লোথাল জায়গাটি আবিষ্কার করেছিল এস.আর. রাও 1954 খ্রিস্টাব্দে, যেটার বর্তমান লোকেশন হচ্ছে গুজরাট। এবং কোন নদীর তীরে আছে ওটা? ভোগাভা বলে একটা নদী আছে, ভোগাভা বলে একটা নদী আছে। ওই নদীর তীরে লোথাল শহরটি প্রেজেন্ট, মানে লোথাল শহরটি ছিল। তো লোথাল শহরটি তাহলে কোন নদীর তীরে ছিল? ভোগাভা। কত সালে আবিষ্কার করেছিল? 1954 খ্রিস্টাব্দে আমাদের এস.আর. রাও। এস.আর. রাও 1954 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তো এইখানে আমাদের এই শহরটাতে আরেকটা মানে বিরাট ভাইটাল জিনিস, যেটার জন্য আমাদেরকে মানে হাইলাইট জিনিস আছে এই শহরটার মধ্যে, যে লোথাল আমাদের মেড ডকইয়ার্ড এইখানেই ছিল। মেড ডকইয়ার্ড মানে মানুষের তৈরি বন্দর। সব থেকে প্রাচীন বন্দর হলো লোথাল, ঠিক আছে। এটা একটা বন্দর ছিল, যেটা বর্তমান অস্তিত্ব হচ্ছে গুজরাট। বর্তমান লোকেশন হচ্ছে গুজরাট। তো এখানে লোথালে আমাদের এটা ছিল একটা পোর্ট, মানুষের তৈরি পোর্ট মানে হলো বন্দর, মানে যেখানে মানুষ আদান প্রদান করে নদী মাধ্যমে, জল মাধ্যমে যাতায়াত করে, ওটা হলো এইখানে লোথালটা হলো সবচেয়ে পুরনো একটা পোর্ট। তো এখানে লোথালটা আরেকটা জিনিস মনে রাখবে, লোথাল আর রাংপুর বলে একটা জায়গা, লোথাল আর রাংপুর বলে একটা জায়গা। এই দুটো জায়গাতে আমাদের চালের অস্তিত্ব পাওয়া গেছে। আমরা যে চাল খাই, সেই চালের অস্তিত্ব পাওয়া গেছে এই লোথাল আর রাংপুর, ঠিক আছে। তো এমনি কোশ্চেন দিয়ে দেয় যে চালের অস্তিত্ব কোথায় পাওয়া গেছে, তখন লিখবে রাংপুর, অপশনে থাকবে রাংপুর না হলে লোথাল। যদি বলে যে মানুষের তৈরি না সব থেকে প্রাচীন বন্দর কি সিন্ধু সভ্যতার, তখন ওটা হবে লোথাল। ওকে, এই কোশ্চেনগুলো আসবে লোথাল থেকে, অন্য কোনো আর কোশ্চেন আসবে না। এই জিনিসগুলো মাথায় রাখলেই হবে। আজকের ক্লাস এইটুকুই, ঠিক আছে। সবাই একটু ভালোভাবে দেখে নিও।